দর্শক ফিরে এলাম শোবিজ দুনিয়ার সুপারস্টারদের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। সাথে আছে আমি সামিয়া মুন, আর আমার হাতে এখন বিনোদন দুনিয়ার সব এক্সক্লুসিভ নিউজ। সেই সব জানতে থাকতে হবে আমাদের সাথে। সো ওয়েলকাম করছি ড্যাক্স শোবিজ টুনাইটের আজকের এপিসোডে। চতুর্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে শিশুতোষ চলচ্চিত্র গাড়িওয়ালা। অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে হিন্দি সিনেমা। বলিউডে আসছে ডলি কি ডলি, আর এইসব নিয়ে থাকছে এবারে সেগমেন্ট টুনাইট আপডেট। শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবারে চতুর্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে শিশুতোষ চলচ্চিত্র গাড়িওয়ালা, যা পরিচালনা করেছেন আশরাফ শিশির। আগামী 16 ডিসেম্বর গ্রিসের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 11 দিনের এই আয়োজনের প্রতিযোগিতা বিভাগে ইরান, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, তাইওয়ান, ফ্রান্স, তুরস্ক ও বাংলাদেশ সহ মোট 15টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। যৌথ প্রযোজনা সিনেমা রোমিও ভার্সেস জুলিয়েটের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক অঙ্কুশ ও ঢালিউডি নায়িকা মাহিয়া মাহি, যা পরিচালনা করেছেন অশোকপতি ও আব্দুল আজিজ। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এই সিনেমার গান বেখেয়ালি মন, আর এবারে প্রকাশিত হলো সিনেমাটির টাইটেল ট্র্যাক ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী আকাশ। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে রোমিও ভার্সেস জুলিয়েট। অবশেষে বাংলাদেশে হিন্দি সিনেমার দুয়ার উন্মোচিত হলো। বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড ও টলিউডের সিনেমা। অপরদিকে বাণিজ্যিক ভিত্তিতে ঢালিউডের সিনেমা মুক্তি দেওয়া হবে কলকাতায়। আসছে জানুয়ারি মাসে বাংলাদেশে মুক্তি পাচ্ছে প্রভুদেবা নির্মিত ও সালমান খান অভিনীত ওয়ান্টেড সিনেমাটি। অপরদিকে 19 ডিসেম্বর কলকাতার সোসাইটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ববিতা, শাকিব খান, পূর্ণিমা অভিনীত জাকির হোসেন রাজুর সিনেমা মা আমার স্বর্গ। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া প্রকাশ করেছে বলিউডের 100 ধনী তারকার তালিকা, আর এই তালিকায় গতবার শাহরুখ খান শীর্ষে আর সালমান খান ছিলেন 3 নম্বরে। এবারে সালমান সিনেমা ও বিজ্ঞাপনী চুক্তি থেকে 244 কোটি 50 লাখ রুপি আয় করে তালিকার শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন, আর শাহরুখ নেমে গেছেন 3 নম্বরে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। এছাড়া এই তালিকায় সবার মাঝে পঞ্চম হয়ে নায়িকাদের মধ্যে সবচেয়ে ধনী নির্বাচিত হয়েছে দীপিকা পাড়ুকোন। আসছে সোনম কাপুরের নতুন সিনেমা ডলি কি ডলি। এতে বিভিন্ন লুকের বিয়ের কনের সাজে দেখা যাবে তাকে, কারণ অভিষেক ডোগার পরিচালিত কমেডি ড্রামা এই সিনেমাতে বিয়ে করে প্রতারণা করাই হলো ডলিরূপী সোনমের কাজ। আরবাজ খান প্রযোজিত সিনেমাটিতে সোনমের নায়ক হিসেবে অভিনয় করেছেন পুলকিত সম্রাট, রাজকুমার রাও এবং ভারুণ শর্মা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার, যা মুক্তি পাবে 2015 সালের 23 জানুয়ারি। অনেক জল্পনা কল্পনার পর হয়ে গেল অল ইটালিয়া অরিজিৎ সিং লাইভ কনসার্ট। শুক্রবার দেশের বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে বিকেল থেকে শুরু হওয়া এই কনসার্টে অরিজিৎ সিং এর পাশাপাশি গান পরিবেশন করেন কর্নিয়া, রেশমি ও ইমরান। তীব্র শীতকে উপেক্ষা করে সেদিন যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে এসেছিলেন হাজারো গান পাগল দর্শক। উদ্দেশ্য একটাই, অরিজিৎ সিংকে একটাবার সামনে থেকে দেখতে, তার গান উপভোগ করতে। কনসার্টের শুরুর দিকে স্টেজ মাতান দেশের জনপ্রিয় শিল্পী রেশমি ও কর্নিয়া। সাথে তানজিলের পরিচালনায় নীরব ও শখের নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। তারপরেও যেন সন্তুষ্ট হতে পারছিল না দর্শক। অপেক্ষা কেবল অরিজিতের। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে চিরচেনা রূপে স্টেজে আসলেন মেইন ইভেন্ট অরিজিৎ সিং। একের পর এক গাইলেন নিজের সব জনপ্রিয় গান। সুরের জাদুতে মাতালেন যমুনা ফিউচার পার্ক। সরাসরি প্রিয় শিল্পীর গানে মুগ্ধ দর্শকরাও। অরিজিতের সাথে গলা মিলিয়ে নেচে গেয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করেন তারা। Arijit always sing good, we already know that, and we have seen that
simple word, awesome. Yeah, of course, I love him to be back, and you know. And we definitely want to see him in person also. Yeah. Behind the stage. এত বড় একটি কনসার্টের আয়োজনে ছিল মেকার্স ইভেন্টস, আর এমন আয়োজনের সঙ্গে জড়িত হয়ে বেশ খুশি যমুনা গ্রুপ কর্তৃপক্ষ। ভালো, মানুষে এটা ফলো করবে, আমাদের নেক্সট তরুণ ছেলেমেয়েরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে। তো আমার মনে হয় যে এরকম ইভেন্ট করা উচিত। ভারত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ। আমরা সবাই জানি আমাদের স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের কত উপকার করেছিল। সেই দেশ থেকে শিল্পী এনে আমাদের দেশে গান গাওয়াবো, এটা কোনো রকমই খারাপ না, এটা ভালো। কনসার্টটি উপভোগ করতে হাজির হয়েছিল সকল শ্রেণীর দর্শক। এই ধরনের কনসার্ট আরও ঘন ঘন আয়োজন করা হবে, এমনটাই প্রত্যাশা দর্শকদের। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট। দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, কিন্তু বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু লেটস শোবিজ টুনাইট। দর্শক, আমরা কিন্তু ফেসবুকেও আছি, লগ ইন করুন facebook.com/showbiz.tonight। দেশের এবং দেশের বাইরের খ্যাতনামা শিল্পীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করে আসছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। সেই ধারাবাহিকতা এবার বিজয় দিবসের 44 বছর পূর্তি উপলক্ষে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের ধানমন্ডি শাখায় অনুষ্ঠিত হচ্ছে দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে বিশেষ গানের আসর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে মঞ্চ মাতাননি এমন শিল্পীর সংখ্যা খুবই কম। অনেকে এই মঞ্চে গেয়েছেন কয়েকবার। বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া ও এলিটে করিম তাদের মধ্যে অন্যতম। বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া আর এলিটা করিম আলাদা আলাদা গান পরিবেশন করলেও এবার একই মঞ্চে গাইলেন এই তিনজন। কখনো বাপ্পা মজুমদারের গানে গিটার বাজালেন পার্থ বড়ুয়া, আবার কখনো পার্থ বড়ুয়ার গানে বাপ্পা মজুমদার, আর তাদের গানে কণ্ঠ মিলানোর সুযোগ ছাড়লেন না এলিটা। গানের মাঝে বাপ্পা মজুমদার আর পার্থ বড়ুয়ার গান নিয়ে স্মৃতিচারণ করলেন এলিটা করিম, আর সেই সাথে পরিবেশন করলেন নিজের পরিচিত গানগুলো। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের গানের আসর মানেই শিল্পীদের সাথে দর্শকদের সরাসরি কথোপকথন। নিজেদের পছন্দে গান গাইলেও দর্শকদের অনুরোধেও গান গাইতে হলো আমন্ত্রিত শিল্পীদের। গান, অনুরোধ আর আড্ডা, এভাবেই কেটে গেল পুরো 2.5 ঘন্টা। গানের আসরের ইতি টানলেও দর্শক শ্রোতাদের মাঝে থেকে গেল তার রেশ। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। অবশেষে সিনেমা হলে মুক্তি পেল বহুল অপেক্ষিত চলচ্চিত্র মেঘমল্লার। সরকারি অনুদান এবং বেঙ্গল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক এই মুভিটি। বিস্তারিত দেখুন রিপোর্টে। মাছ মাংসের কথা না হয় বাদই দিলাম, ঘরে ডিমও নেই, বাচ্চারা কি খেতে চায়? একটু খাও। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধ বিষয়ক ছোট গল্প রেইনকোটের ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে মেঘমল্লার নামের চলচ্চিত্রটি। কান্নাকাটি করলে কি হবে, স্ট্যান্ড গান কিন্তু ঠিকই সাথে থাকে।
বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেড ও বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদানের সহায়তায় 12 ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেল ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স, বলাকা এবং শ্যামলী সিনেমা হলে। শুরুতে এই চলচ্চিত্রের নাম রেইনকোট নির্ধারণ করা হলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেঘ মল্লার। মুক্তিযুদ্ধ বিষয়ক এই মুভিটি পরিচালনা করেছেন জাহিদুর রহিম অঞ্জন। Sorry sir, not professor, senior lecturer in chemistry. মুক্তিযুদ্ধ শুরু হবার প্রায় 6 মাস পরে বাংলাদেশের একটি মফস্বল শহর 1971 সালের শরতের সময় টানা 3 দিনের বর্ষা। নুরুল হুদা শহরের সরকারি কলেজের কেমিস্ট্রির সিনিয়র লেকচারার। এই গল্পের মূল চরিত্র স্ত্রী আসমা আর 4 বছরের মেয়ে সুধাকে নিয়ে মধ্যবিত্তের সুখ দুঃখের সাধারণ সংসার নুরুল হুদার। কিন্তু মুক্তিযুদ্ধ আরও অনেক সাধারণ মানুষের মতো তাকেও জীবন মৃত্যুর সংকটের মধ্যে ঠেলে দেয়। এরকম একটি প্রলগ দিয়ে শুরু হয় সিনেমাটির গল্প। ছবিটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অপর্ণা, জয়ন্ত চট্টোপাধ্যায় সহ অনেকে। একটু কম ছিল, কিন্তু এখন সন্ধ্যার শোতে তো ভালোই দেখতেছি যে অনেক লোকই আসছে। আর আমাদের সিনেমাটাও এরকম না যে একেবারে সাধারণ লোক এটা দেখতে আসবে। আমরা চাই যে যারা একটু মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চায়, নতুন ধরনের গল্প, ফলে ওই ধরনের দর্শকই আসবে যারা পছন্দ করে। চরিত্রটা একজন কলেজের শিক্ষক মফস্বল শহরের, তো সেই চরিত্রটাই আমি অভিনয় করেছি। একটু ভীতু, একটু পলায়ন পর এমন একটা বাঙালি চরিত্র, মধ্যবিত্ত বাঙালি চরিত্র, কিন্তু যুদ্ধের এক পর্যায়ে এসে অসীম সাহসী হয়ে ওঠে। তার সাহসী হয়ে ওঠার গল্পটাই হচ্ছে মেঘমাল্লার। সবকিছু মিলিয়ে মেঘ মল্লার এরই মধ্যে চলে এসেছে দর্শক চাহিদায়। তাই ডিরেক্টর জাহিদুর রহিম অঞ্জনও বেশ সন্তুষ্ট দেশ ও মানুষের জন্য এরকম ভালো একটি ফিল্ম উপহার দিতে পেরে। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। দর্শক, লেক্স শোবিজ টুনাইটে এখন সময় হলো আরেকটি ব্রেক নেবার। আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, আপনারা দেখছেন শোবিজ ওয়ার্ল্ড নিয়ে বাংলাদেশের একমাত্র প্রতিদিনের লাইভ শো লেক্স শোবিজ টুনাইট। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। চলুন চলে যাই পরের সেগমেন্টে। রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে আয়োজিত হয়ে গেল ঢাকা কমিকন 2014 এজ অফ ব্রিলিয়েন্স। 11 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজনটি শেষ হলো 13 ডিসেম্বর। ঢাকা কমিকন নিয়ে থাকছে বিস্তারিত ফাহিমুল হকের রিপোর্টে। এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিকন 2014 এজ অফ ব্রিলিয়েন্স। এটি বাংলাদেশের সর্বপ্রথম কমিক বুক কনভেনশন, আর এবারে এর তৃতীয় আসর বসেছিল রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে। পুরো মাঠ জুড়েই ছিল কমিক্স ক্যারেক্টারে ভরা। সেখানে উপস্থিত তরুণ তরুণীরা গেট আপ নিয়েছিলেন বিখ্যাত কমিক্স ক্যারেক্টারগুলোর, আর সাধারণ দর্শনার্থীরাও ব্যস্ত ছিলেন এই কমিক্স ক্যারেক্টারগুলোর সাথে সেলফি আর ফটো সেশন দ্বারা। তিন দিনের এই কনভোকেশনে ছিল লাইভ আর্ট কম্পিটিশন, টয় ডিসপ্লে মিউজিয়াম, গেমিং ইভেন্টস, কমপ্লেক্স কম্পিটিশন, কসপ্লে কম্পিটিশন সহ আরও নানা আকর্ষণ। আর এমন আয়োজন করতে পেরে আয়োজকেরা শোনালেন তাদের মন্তব্য। আমি ব্যাটম্যান পছন্দ করি, বা আমি সুপারম্যান, বা আমি যার যেটা পছন্দ, বা যে কমিক বুক পড়তে পছন্দ করে, এক জায়গায় এসে তাদের মতন সব মানুষ পাচ্ছে এবং এনজয় করতে পারছে। পপ কালচার কমিউনিটিটা ইজ গ্রোয়িং। আগে তো মানুষ ভাবতো সুপারম্যান, ব্যাটম্যান এগুলো কি বাচ্চাদের জিনিস, বাট আমরা যেটা দেখছি যে there is no age limit, কোনো এজ লিমিট নেই। এই জিনিসটা সবাই ভালোবাসে, সবাই এটা এক্সপ্রেস করতে চায় কোনো একভাবে। সো কমিক কনে এসে ওই লাভ, ওই প্যাশনটা ওরা এক্সপ্রেস করতে পারে আর কি। প্রতিবারের মতো এবারেও কমিকনের এই আয়োজনকে আলোকিত করার জন্য রাখা হয় ব্যান্ড পারফরমেন্স, যেখানে 12 তারিখে পারফর্ম করেন কৃপ্তি ফেইথ এবং শেষ দিনে পারফর্ম করেন নেমেসিস, এবং তাদের পারফরমেন্সের মাধ্যমে মাতিয়ে তুলেন উপস্থিত দর্শকদের। প্রথম দুই আসরকে ছাড়িয়ে ঢাকা কমিকন 2014-এর এই আসরের সফলতা ছিল তুমুল। এখন অপেক্ষার পালা ঢাকা কমিকনের চতুর্থ আসরে নতুন কী চমক থাকে।
ফাহিমুল হক, শোবিজ টুনাইট। দর্শক, আজকের মতো সময় শেষ, তাই চলে যেতে হচ্ছে। আর ফিরছে একদিন পরেই, কারণ কাল রাত 8টা থেকে 9টা পর্যন্ত তরুণদের নিয়ে থাকছে আমাদের বিশেষ আয়োজন আগামীর চোখে, যা সরাসরি প্রচারিত হবে রাজশাহী থেকে। দেখার আমন্ত্রণ রইল। গুড নাইট।